মহাযুদ্ধ তো শেষ হলো, নায়কও জিতে গেল। তো গল্প কি এখানেই শেষ, নাকি এখান থেকেই আসলে নতুন একটা অধ্যায়ের শুরু? রামের গল্পে কিন্তু বিজয়টাই ছিল এক জটিল লড়াইয়ের শুরু। চলুন, আজ আমরা দেখব সেই রাজার ফিরে আসার গল্প, একটা আদর্শ রাজ্য তৈরির কাহিনী। আর সেই অমর গল্পের শক্তিটা ঠিক কোথায়, যা আজও আমাদের এত টানে। সাধারণত আমরা কি ভাবি, যে এরপর সবাই সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো, তাই না? কিন্তু রামায়ণের এই পার্টটা আমাদের দেখাচ্ছে যে নায়কের আসল পরীক্ষাটা কিন্তু যুদ্ধক্ষেত্রে হয়নি, বরং যুদ্ধ জেতার পরেই সেটা শুরু হয়েছিল। চলুন আজ সেই পরীক্ষার গল্পটাই শোনা যাক। তো রাম যখন অযোধ্যায় ফিরে এলেন, সেটা কিন্তু কোনো সাধারণ বিজয় মিছিল বা উৎসবের মতো ছিল না, বরং এটা ছিল একটা গভীর পার্সোনাল ক্রাইসিসের শুরু। এমন একটা সংকট যা তার এত বড় জয়টাকেও কেমন যেন ফিকে করে দিয়েছিল, আর তার ধর্ম আর কর্তব্যের ধারণাকে দাঁড় করিয়েছিল এক কঠিন পরীক্ষার সামনে। ব্যাপারটা শুনলে একটু অবাকই লাগতে পারে, তাই না? সীতাকে ফিরে পেয়ে রামের আনন্দ হওয়ার বদলে তিনি বরং বেশ অস্বস্তিতে পড়েছিলেন। কারণটা কি? কারণ সীতা এতদিন আরেকজনের ঘরে ছিলেন, আর এই একটা অনুভূতি জন্ম দিল এক নিরাপদ নাটকীয় পরিস্থিতির। রামের এই ভেতরের সংকটটা একেবারে বিস্ফোরণের মতো ফেটে পড়ল। কখন? যখন তিনি সবার সামনে জনসমক্ষে সীতার দিকে সন্দেহের আঙুল তুললেন। আর তখন সীতা নিজের পবিত্রতা প্রমাণের জন্য যে পথটা বেছে নিলেন, সেটা ছিল অগ্নি পরীক্ষা। একবার ভাবুন তো ব্যাপারটা। এটা কিন্তু কোনো ঘরোয়া ঝগড়া বা কথাবার্তা ছিল না, এটা ছিল একেবারে পাবলিকলি অপমান করা। রামের বলা সেই কঠিন কথাগুলো সীতার আত্মসম্মানে গিয়ে এমনভাবে লাগল যে তিনি সেটা মেনে নিতে পারলেন না। কিন্তু সীতা তো চুপ করে বসে থাকার পাত্রী নন। তিনি নিজের সম্মান, নিজের পবিত্রতা রক্ষার জন্য নিজেই এগিয়ে এলেন, আর স্বেচ্ছায় বেছে নিলেন সেই আগুনের পথ। এখানেই তার চরিত্রের দৃঢ়তাটা একেবারে স্পষ্ট হয়ে ওঠে। আর ঠিক তখনই গল্পের মোড়টা পুরো ঘুরে গেল। স্বয়ং অগ্নিদেব নিজে এসে সীতার পবিত্রতার সাক্ষী দিলেন। মানে এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? এই ডিভাইন সাক্ষ্য পেয়ে রামের সেই অস্বস্তি, সেই লজ্জা এক মুহূর্তে আনন্দে বদলে গেল। দেবতারাও তার প্রশংসা করলেন। আর এভাবেই সেই ব্যক্তিগত সংকটের শেষ হল। তো এই পার্সোনাল ক্রাইসিসটা মিটে যাওয়ার পর রাম এবার পুরোপুরি মনোযোগ দিলেন তার আসল কাজে, রাজার দায়িত্ব পালনে। চলুন এবার দেখি কিভাবে একজন বনবাসী যোদ্ধা থেকে তিনি একজন আদর্শ রাজা হয়ে উঠলেন। রামের ফিরে আসাটা কিন্তু বেশ গোছানো, মানে একটা প্ল্যান মাফিক ছিল। দেখুন, প্রথমে তিনি লঙ্কায় একটা স্টেবিলিটি নিয়ে এলেন। তারপর বন্ধুদের নিয়ে অযোধ্যার দিকে রওনা দিলেন। এরপর নন্দীগ্রামে এসে সেই তপস্বীর বেশ ছেড়ে আবার রাজকীয় রূপে ফিরলেন। আর ফাইনালি তার হারানো রাজ্যটা আবার ফিরে পেলেন। আচ্ছা, রাজ্য তো ফিরে পাওয়া গেল, কিন্তু রামের শাসনকালটা ঠিক কেমন ছিল? তার শাসন, মানে যেটাকে আমরা রাম রাজ্য বলে জানি, সেটা ছিল বলতে গেলে একটা আদর্শ সমাজের ছবি। চলুন তো দেখি কি কি ছিল সেই রাজ্যের খাসিয়াত। বলা হয় রামরাজ্যে মানুষের জীবনের যে বেসিক ভয়গুলো থাকে সেগুলোই দূর হয়ে গিয়েছিল। মানে অকালে মৃত্যুর ভয়, প্রাকৃতিক দুর্যোগের ভয়, অসুখ বিসুখ বা অভাবের ভয়, এসবের কোনো অস্তিত্বই ছিল না। ভাবা যায়, এটা ছিল একেবারে একটা নিরাপদ আর সব দিক থেকে উন্নত রাজ্য। আর রামের শাসনটা যে শুধু ভয়হীন ছিল তা কিন্তু নয়, এটা ছিল সমৃদ্ধি আর পরম সুখের একটা সময়। এতটাই ভালো যে একে তুলনা করা হয় সেই পৌরাণিক সত্যযুগের সাথে, মানে যেটাকে বলা হয় একটা পারফেক্ট যুগ। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এই আদর্শ শাসন কিন্তু একদিন দুদিনের জন্য ছিল না। বলা হয় রাম নাকি 11,000 বছর ধরে তার রাজ্য চালিয়েছিলেন। চিন্তা করুন, এত লম্বা সময় ধরে শান্তি আর সমৃদ্ধি ধরে রাখাটা তার শাসনের অসাধারণত্বেরই একটা বড় প্রমাণ। এতক্ষণ তো আমরা রামের জীবন আর তার রাজ্য নিয়ে কথা বললাম, কিন্তু রামায়ণ তো শুধু একটা গল্প নয়। এই মহাকাব্যটা পড়লে কি হয় বা এর ফলটা কি, চলুন এবার সেটা জেনে নেওয়া যাক, একেবারে এর রচয়িতার মুখ থেকেই। এটা কিন্তু একটা বিশাল বড় দাবি। মানে এই গল্পটা শুধু কোনো ঐতিহাসিক ঘটনা বা এন্টারটেইনমেন্টের জন্য নয়, এটাকে দেখা হয় একটা পবিত্র গ্রন্থ হিসেবে,
এমন একটা গ্রন্থ যা পাপ দূর করতে পারে আর যার মর্যাদা কিনা বেদের সমান। তো রামায়ণ পড়লে কি কি ভালো জিনিস হয়? বলা হচ্ছে এর সুফলগুলো সবার জন্য, যেমন দীর্ঘ জীবন লাভ করা যায়, পাপ থেকে মুক্তি মেলে, এমনকি মৃত্যুর পরেও সম্মান পাওয়া যায়। এই যে প্রমিসগুলো, এগুলোই হয়তো গল্পটাকে হাজার হাজার বছর ধরে এতটা প্রাসঙ্গিক করে রেখেছে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এই গল্পটা পড়ার ফল কিন্তু সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের জন্য আলাদা করে বলা আছে। যেমন ধরুন, ব্রাহ্মণ জ্ঞান লাভ করবেন, ক্ষত্রিয় রাজা হবেন, বৈশ্য তার ব্যবসায় উন্নতি করবেন, আর শূদ্রও মহত্ব লাভ করবেন। এখান থেকে বোঝা যায় এই গল্পের আবেদনটা সবার জন্য ছিল। তাহলে দেখুন, রামের গল্পটা একদিকে আমাদের একজন আদর্শ রাজা আর একটা আদর্শ রাজ্যের ছবি দেখাচ্ছে, কিন্তু গল্পের শেষে এসে কাহিনীটা নিজেই পাঠকের জন্য একটা ভালো ভবিষ্যতের প্রমিস করছে। আচ্ছা, একটা মহাকাব্যের আসল জাদুটা কি তাহলে এখানেই, যে এটা শুধু অতীতের গল্প বলে না, বরং ভবিষ্যৎকে অনুপ্রাণিত করে?